আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আপনারা শুনছেন হাসানস স্টোরি। রেহানা দেখছে ইয়াসিন ঘাড় টিপতে টিপতে মার কাছ থেকে দোয়া চেয়ে একবার সামান্য পরিমাণ রেহানার দিকে তাকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। রেহানা বুঝতে পেরেছে কালকের রাতে টেবিলের উপরে শোয়ার কারণে ইয়াসিন ভাইয়ার গার ব্যথা করছে হয়তো, তাছাড়া ঠিকমতো ঘুমও হয়নি। রেহানা ইয়াসিনের জন্য দোয়া করে নিল। আজ স্টুডেন্টগুলো আসবে, তার জন্য প্রস্তুত হচ্ছে রেহানা। রিমি বাবার সাথে নতুন স্কুল গিয়েছে ভর্তি হওয়ার জন্য, প্রাইভেট স্কুল, বাসা থেকে বেশি দূরে না। প্রতিদিন বাবা অফিসে যাওয়ার সময় দিয়ে আসতে পারবে, আর রেহানা বা শাহজাদা বেগম যে নিয়েও আসতে পারবে। তাছাড়া ওই স্কুলের হেড স্যার রেহানাদের পরিচিত এক চাচা লাগে। আগের স্কুলে থাকলে রেমিকে অনেক কথা শুনতে হতো। যতই রেসবি স্যারকে স্কুল থেকে বের করে দেওয়া হোক না কেন, মানুষ তো মানুষই হয়, নানান কথা শোনাবে। শাহজাদা বেগম একটু প্রতিবেশীর বাড়িতে গিয়েছে, সেই বাড়ির নানিটা নাকি অসুস্থ, তাকে দেখতে গিয়েছে। আজ বাড়িতে আবারও রেহানা একা ঘর গোছাচ্ছে। ঠিক তখনই ফোনটা বেজে ওঠে। একটা সুন্দর আল আসমাউল হুসনা রিংটোন সেট করেছে রেহানা। রেহানার নাম্বার দেখলো, চিনতে পারছে না, অপরিচিত নাম্বার। এখন কি করবে সে? সাহস করে রিসিভ করলো, কিন্তু আগে কোনো কথা বললো না রেহানা, চুপ করে রইল। ওপাশ থেকে কণ্ঠে ভেসে আসলো, فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। মনে আছে এই আয়াতগুলো শেখার সময় আমরা কতটা দুষ্টুমি করেছিলাম, কতটা সময় একসাথে কাটিয়েছি, কত কিছুই একসাথে গবেষণা করেছিলাম। এত সুন্দর তেলাওয়াত আর কথাগুলো শুনে রেহানা জোরে জোরে কান্না করছে আর বলছে, আমি তোর সাথে কথা বলবো না, তুই আমাকে ভুলে গেছিস। তোর কি একবারও আমার কথা মনে পড়ে না? এত ফোন দিয়েছি, কত মেসেজ দিয়েছি, একটা রিপ্লাই দিসনি, আর ফোন রিসিভও করসনি, আমার কোনো খবর নেসনি তুই। কান্নার ভার বেড়ে গেছে আর বলছে, আমি তোর সাথে কথা বলবো না তোর সাথে কথা। ওপাশ থেকে জোরে জোরে কান্নার আওয়াজ আসছে। রেহানা, জানিস আমার সাথে কি কি হয়েছে? জীবনের কোনো কথাই তুই জানিস না, সব জানতি তুই। আজ তোর কাছে আমি অপরিচিত। আরোহী কান্না করতে থাকে আর বলতে থাকে, রেহানা কালকে আমার বিয়ে। রেহানা অবাক হয়ে, বিয়ে? হ্যালো হ্যালো আরোহী, হ্যালো। ফোন কেটে গেছে। আরোহীর কাল বিয়ে, কিন্তু ওর কণ্ঠে বিষাদের চিহ্ন কেন? তো এভাবে ফোন কেটে দিল কেন? ও আর কিছু বলো না কেন? রেহানা বারবার কল করছে সেই নাম্বারে, কিন্তু কেউ রিসিভ করছে না। রেহানার খুব কষ্ট হচ্ছে, খাটে বসে কান্না করছে রেহানা। ঠিক সেই মুহূর্তে রেহানার স্টুডেন্টরা চলে এসেছে। না চাইতেও চোখ দিয়ে জল পড়ছে রেহানা। খুব কষ্টে সবাইকে পড়িয়ে বিদায় দিল রেহানা। রেহানা আর অপেক্ষা করতে পারছে না, শাহজাদা বেগমকে ফোন করছে রেহানা। রেহানা, আসসালামু আলাইকুম মা, আমি আরোহীদের বাড়িতে যাচ্ছি, কোনো উপায় নেই তাই একাই যেতে হচ্ছে। তুমি চিন্তা করো না, আমি দ্রুতই ফিরে আসবো। আচ্ছা আচ্ছা, আমি মুনিয়াকে নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না, কেমন? নিঃশ্বাসে কথাগুলো বলে ফোনটা কেটে দিল রেহানা। শাহজাদা বেগম কিছু বুঝতে পারলো না। অনেকগুলো মানুষের সামনে থাকায় কোনো রিয়াকশন করলো না শাহজাদা বেগম। রেহানা বেরিয়ে পড়লো আরোহীর বাড়ির উদ্দেশ্য। রেহানা, আসসালামু আলাইকুম, মুনিয়া এসেছিস? মুনিয়া, হ্যাঁ রে, আর একটু সময় লাগবে, চিন্তা করিস না, তুই আস্তে আস্তে স্ট্যান্ডে পৌঁছে যাবো। হঠাৎ করে এত জরুরি তলব? ভাগ্যিস আজ সংস্থা ছুটি ছিল। আচ্ছা এখন রাখি। এদিকে বাড়িতে শাহজাদা বেগম রেহানাকে ফোন করতে যাবে, ঠিক তখনই কলিং বেল বাজছে। শাহজাদা বেগম দরজা খুলে দেখলেন সেই দুজন আবার এসেছে, জীবনের মা বাবা। শাহজাদা বেগম দেরি না করেই রহমান সাহেবকে ফোন করলো। জীবনের বাবা হলো রহমান সাহেবের পুরনো বন্ধু, কর্মসূত্রে দুজনের পরিচয়। আজ তারা আবারও এসেছেন বাড়িতে সেই পুরনো প্রস্তাব নিয়ে। ইয়াসিন পরীক্ষা দিয়ে সবে বের হলো। নিজের প্রতি ইয়াসিন একদমই স্যাটিসফাইড নয়। চেষ্টা তো করেছেই, কিন্তু সর্বোচ্চ দিতে পারেনি বোধ হয়। বাড়ি ফেরার উদ্দেশ্য বাসে উঠলো ইয়াসিন। ঠিক তখনই ইয়াসিনের মনে হলো সামনের বাসটার জানালায় রেহানা বসেছিল। ইয়াসিন সাথে সাথে নিজের মাথায় একটা থাপ্পড় দিল আর বলতে লাগলো, এখন কি বাসেও রেহানাকে দেখবো?
কি হলো বলো তো? সব জায়গায় শুধু তোমাকেই দেখি। হে আল্লাহ, সহায় হও আমার। আসল ঘটনা হলো ওইটা সত্যই রেহানাই ছিল। রেহানাদের বাসার সামনে বাইক নিয়ে সানগ্লাস চোখে দিয়ে জীবন বাইকের উপর বন্ধুদের সাথে একটা আলাদা রকম ভাব নিয়ে বসে আড্ডা দিচ্ছে। এমন ভাব যেন দুনিয়ার সবচাইতে স্মার্ট ছেলে সে। ইয়াসিন রিক্সা থেকে নেমে গলি দিয়ে বাসায় ফিরছে। ঠিক তখনই হঠাৎ করে একটা ছেলের সাথে ইয়াসিনের ধাক্কা লেগে যায়। দোষটা ছেলেরই ছিল। কি ভাই, হ্যাঁ চোখে দেখেন না, কানার মতো হাঁটেন রাস্তা দিয়ে। ইয়াসিন, মাফ করুন ভাই, আমি খেয়াল করিনি, দুঃখিত। এই কথা বললে হাত থেকে পড়ে যাওয়া ফাইলটা তুলতে যায়। ঠিক তখনই পেছন থেকে একটা ছেলে আয়সা বলে, হুদা কথায় লাগতে যাস না কেন এইসব লেবাসদারিদের সাথে, চল। ইয়াসিন এসব কথা শোনার পর কিছুক্ষণ বসে থাকে, মুচকি হেসে উঠে আবার হাঁটা শুরু করে। জীবন ব্যাপারটা লক্ষ্য করেছিল। জীবন হঠাৎ খেয়াল করলো ইয়াসিন তো রেহানাদের বাসায় ঢুকছে। ছেলেটা ইয়াসিনকে ধমকাচ্ছিল, তার ঘাড়ে থাপ্পড় দিয়ে বলে, এই ছেলেটা রেহানাদের বাসায় কেন যাচ্ছে কি জানি ভাই, আগে তো কখনো দেখিনি। জীবন, তোরে না বলছি এই কদিন এখানে পাহারা দিতে? লাগাইছিলাম তো পাহারা। এই আমার কি পোলাপানের অভাব? একজন গেছে তো আরেকজনকে লাগাবি। ইয়াসিন কলিং বেল বাজাতেই রিমের দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া, পরীক্ষা কেমন হয়েছে? ইয়াসিন, আলহামদুলিল্লাহ। আজ রিমি ফুল হাতা গোলজামা পরেছে এবং মাথায় ওনা দিয়েছে। ইয়াসিন তো তেমন ভাবে তাকায়নি, তবে যতটুকু তাকিয়েছে তাতে বোঝা গেল আর কি। ইয়াসিন মনে মনে বলল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাড়িতে কি মেহমান এসেছে? অনেকগুলো জুতো দেখেছি বাইরে। রিমি, পরে সব খুলে বলবো। রিমি মনে মনে, না জানি কি হয়, কিন্তু দুলাভাই হিসেবে ভাইয়া কি চাই। যতই হোক রেহানা আপু আর ইয়াসিন ভাইয়ার কেমিস্ট্রি এ কয়েকদিন নিশ্চয়ই কারণ নজর এড়ায়নি। আল্লাহই ভালো জানেন। আল্লাহ গো, তুমি দুজনকে মিল করিয়ে দাও, কারণ ইয়াসিন ভাইয়া আমার আপুর মনের মতো। ইয়াসিন তাদের সামনে দিয়ে নিজের রুমে চলে গেল। তারা জিজ্ঞেস করার পর রমা সাহেব ইয়াসিন ভাইয়ার পরিচয় দিলেন। জীবনের বাবা মা বলে উঠলেন, ও খালাতো ভাই চাকরি পরীক্ষা দিতে এসেছে। ভালো ভালো। ইয়াসিন রুমে যেতে যেতে বিষয়টা বুঝতে পারলো যে ওনারা আর কাউকে নয়, ওনারা নিশ্চয়ই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। কার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে? নিশ্চয়ই রেহানার জন্য। না, জানি না কেন জানি ইয়াসিনের নিজের উপর খুব রাগ হচ্ছে। রুমে এসেই হাতটা দেয়ালের সাথে কয়েকবার আঘাত দিল। ইয়াসিনের চোখে জল। এদিকে রেহানা আরোহীদের বাড়ির সামনে চলে এসেছে, কিন্তু পুরো বাড়ি ফাঁকা, গেট তালা দেওয়া। রেহানা অনবরত আরোহীর ফোনে ফোন করে যাচ্ছে। ফোন রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। রেহানা এবার পাশের বাসায় মিষ্টি আন্টির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। মিষ্টি আন্টি হলো আরোহীদের প্রতিবেশী। ক্লাস 9 থেকে তার সাথে পরিচয় রেহানার। আরোহী আর রেহানার সাথে অনেক অনেক স্মৃতি রয়েছে ওই মিষ্টি আন্টির। ভালোবেসে রেহানা আর আরোহী ওনাকে মিষ্টি আন্টি বলে ডাকে। মূলত রেহানার পরিবর্তনের প্রথম অবদান তারই ছিল। রেহানা মুনিয়াকে নিয়ে মিষ্টি আন্টিদের বাড়ির সামনে যায়। কলিং বেলটায় চাপ দিতেই মনে পড়লো আন্টি তো কলিং বেল বন্ধ করে রাখে। দরজা কয়েকবার শব্দ করলো রেহানা। এদিকে মুনিয়ার ফোন এসেছে, তার বয়ফ্রেন্ড ফোন করেছে। মুনিয়া, রেহানা আমি আসছি, ফোন আসছে, তুই কথা বল, আমি বাইরেই থাকবো। রেহানা, অনেক বছর পর এই বাড়িতে আসা। রেহানা কিছুটা নার্ভাস বোধ করছে। কিছুক্ষণ পর ওই পাশ থেকে একজন দরজা খুলে দিল। মেক্সি পরা, দেখে অসুস্থ মনে হচ্ছে। এত পরিচিত সেই মুখ, আরোহী আর রেহানার মিষ্টি আন্টি, কিন্তু মুখে রোগাক্রান্তর ছাপ। সারা শরীরে কোনো মাংস নেই, যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। রেহানা দেখেই কান্না করে দিয়েছে। নিকাবের উপর দিয়েই হাত দিয়ে মুখ চেপে কান্না করছে। রেহানার কান্নার শব্দ পেয়েই মিষ্টি আন্টি কান্না করতে শুরু করে দিল। পরক্ষণই বুকে জড়িয়ে ধরে বলল, তুমি এসেছো রেহানা, এবার পুরনো স্মৃতিতে নিয়ে যাই। মিষ্টি আন্টির সাথে কাটানো শেষ রাত। আরোহী, আচ্ছা আমাদের দুজনের চোখ বেঁধে দে। মিষ্টি আন্টি কই গেল বলতো? রেহানা, জানি না, কতক্ষণ থেকে বকবক করছিস, চুপ করে বসতো, বোধ হয় কোনো সারপ্রাইজ দিবে। এই যে দুজন চুপ করে বসো, তোমাদের হাত দাও। দুজনের হাত স্পর্শ করে দেখে দুইটি গিফটের বক্স। দুজনে দ্রুত চোখ খোলে। গিফটের প্যাকেট ছিঁড়ে দেখে ভেতরে কালো বোরকা আর কালো হিজাব। দুজনই চিৎকার করে মিষ্টি আন্টিকে জড়িয়ে ধরে আর কান্না করতে শুরু করে। মিষ্টি আন্টি, কেউ গিফট দিলে কান্না করতে হয় বুঝি? বোকার দল, কাল তোমাদের আঙ্কেল বিদেশ থেকে চলে আসবে। আমি যেমন খুশি, আরেকটা বিষয় দুঃখীও। কেন, কি হয়েছে মিষ্টি আন্টি?
কারণ আমার তোমাদের সাথে সারা রাত গল্প করা হবে না, বাড়িতে দাওয়াত দিতে পারবো না তাই। আন্টি মন খারাপ করো না, নিশ্চয়ই আবার একদিন সময় করে আমরা অনেক অনেক সময় কাটাবো। আচ্ছা আচ্ছা, এবার পরে দেখো কাকে কত বেশি বুড়ি দেখায়। আন্টি তুমি কি ভালো আছো? কি হয়েছে তোমার, এমন দেখাচ্ছে কেন? জীবনের মা, তাহলে আজ আসি, ভালো থাকবেন। শাহজাদা বেগম, জি জি ভালো থাকবেন। তারা চলে যাওয়ার পর রেমি, বাবা এটা কি করলে তুমি? ওর কাছে না শুনেই তুমি তাদের কাছে কথা দিয়ে দিলে কেন? শাহজাদা বেগম, রিমি বড়দের মাঝে কথা বলতে নেই, যা ঘরে যা। মিষ্টি আন্টি, আমি 2বার কনসিভ করি, কিন্তু 2বারই কথা শেষ হওয়ার আগেই কান্না করতে শুরু করে। রেহানা, আল্লাহর উপর ভরসা রাখো। মিষ্টি আন্টি, তুমি তো শক্ত ছিলে তাই না, এখন এত দুর্বল কেন দেখাচ্ছে তোমায়? মিষ্টি আন্টি, বিয়ে 4 বছর রেহানা, এখন তো উনিও আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কারণ আমি সবসময় অসুস্থ থাকি, আমি আর কষ্ট নিতে পারছি না। রেহানা, রুকাইয়া করাওনি? মিষ্টি আন্টি, করিয়েছে, কিন্তু অসুস্থতার কারণে রোকেয়াতে ব্যাঘাত ঘটছে, আরও নানান সমস্যা, সব বলবো। কিন্তু তুমি কি জানো কাল আরোহীর বিয়ে? রানা সব খুলে বলল। মিস্টার আন্টি বললেন, তুমি তো জানো আরোহী রিয়াদকে ভালোবাসে, কিন্তু সম্পর্কটা হালাল করার উদ্দেশ্য বিয়ের প্রস্তাব দিয়েছিল ছেলেটি। আরোহীর বাবা জানোই তো কেমন মানুষ, ছেলেটিকে কোনোভাবেই মেনে নেয়নি, নানান মিথ্যা মামলায় ফাঁসে ছেলেটিকে জেলে পাঠিয়ে দিয়েছে, আর আরোহীর বিয়ে ঠিক করেছে তার বাবার রাজনীতির এক বন্ধুর ছেলের সাথে। সেই ছেলেও রাজনীতি করে। রেহানা চুপ করে আছে, কিছু বলার নেই রেহানার। রেহানা, তোমার নাম্বার দাও, আমি যে আরোহীকে কথা দিয়েছিলাম ওর বিয়েতে আমি থাকবো। আমি একটু আসরের নামাজ পড়তে চাই। মিষ্টি আন্টি নামাজ পড়ে কিছু কথাবার্তা বলে রেহানাকে কিছু খেতে বলেছিল, কিন্তু রেহানা কিছুই খায়নি। অবশেষে মিষ্টি আন্টির বাসা থেকে বেরিয়ে রেহানা বিষণ্ণ মনে হেঁটে চলছে। মনে দৌড়ে এসে বলছে, রেহানা কথা শেষ হয়েছে? কি বললো উনি? আরোহী কি কাল সত্যি বিয়ে? রেহানা কিছু হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? মনিয়া বুঝতে পেরেছে রেহানার মন ভালো নেই, তাই আর বেশি কথা বাড়ায়নি। বাসে উঠে রেহানা সিটে বসে জ্বালানো খুলে আকাশের দিকে স্মৃতিচারণ করছে। অনেক সময় আগের কথা। রেহানা, কিন্তু তুই যা করছিস সব তো হারাম আরোহী, আর তুই সেটা অনেক ভালো করে জানিস। হেদায়েত পাওয়ার পর এইসব তো তুই এখন বুঝতে পারছিস তাই না? আরোহী, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার কাছে বিষয়টা তো এত সহজ নয়। আমার অন্তর মন প্রাণ সব জুড়ে শুধু ওকে ভালোবাসি। রেহানা, এটাই তো শয়তানের ধোকা। আমাকেও তো জীবন অনেক প্রপোজাল দিয়েছিল, আমারও তো হেদায়েত ছিল না, তবুও এতে জড়ায়নি, কারণ আমি জানি এগুলো সব অন্তরের ধোকা, ফেক হাহাকার। আমি তোকে 100 বারের মতো হাদিস প্লাস বক্তব্য শুনিয়েছি, কোরআনের আয়াত শুনিয়েছি, এরপরও তুই কিভাবে এসব বলতে পারিস? আমি তোকে এভাবে দেখতে পারছি না আরোহী, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা কর। কিছুদিন পর ক্যান্টিনের পার্কে বসে একই বেঞ্চে দুজন দুই পাশে বসেছে। রেহানা, আজ সেদিন যেদিন তোর কাছে 2টা পথ আছে, এখন যে কোনো একটা বাছাই করবে। বেঞ্চের উপর রেহানা 2টো গোলাপ রাখলো আর বলল, এই হলুদ গোলাপ হলো আমি, আর এই লাল গোলাপ হলো রিয়াদ। যদি হলুদ গোলাপ তুই তুলে নেস, ইসলামের হালাল পথ প্লাস আমাকে বেছে নিলি ভাববো, আর যদি লাল গোলাপ তুলিস তাহলে বুঝবো হারাম আর রিয়াদকে বেছে নিয়েছিস। তোর ডিসিশনের উপর আমাদের সম্পর্কটাও নির্ভর করছে। সেদিন আরোহী 2টো ফুলই তুলে নিয়ে চলে গিয়েছিল, তারপর থেকে ওর সাথে আর কখনো কথা হয়নি। অনেকটা সময় পার হয়ে গেছে। এভাবেই বুঝি হারাম প্রাণের বন্ধুত্বকেও গিলে ফেলে। এসব ভেবে রেহানা হাত দিয়ে চোখ বন্ধ করে কান্না করতে থাকে, আর বাস তার আপন গতিতে চলতে থাকে। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।